তাহলে যৌগিক পদার্থে মানে কম্পাউন্ডের অ্যাটম পাওয়া যায়, কম্পাউন্ডের অলওয়েজ কি পাওয়া যায়, মলিকিউল পাওয়া যায়। তাহলে আমাকে ডেফিনেশনটাকে এবার কাস্টমাইজ করতে হবে, একটু চেঞ্জ করতে হবে। তাহলে আমি যে ক্ষেত্রে অণু বলেছি, তাহলে অণু কার কার পাওয়া যায় আমি দেখালাম। যৌগিক পদার্থেরও পাওয়া যায়, আবার মৌলিক পদার্থেরও পাওয়া যায়। তাহলে শুধু পদার্থের লিখেছিলাম, তাহলে শুধু পদার্থের লিখতে হবে না, তাহলে কেমন হবে, মৌলিক মৌলিক বা যৌগিক পদার্থ, যৌগিক মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম অংশ যার মধ্যে ওই পদার্থের সব গুণ এবং ধর্ম বজায় থাকে এবং যার স্বাধীন সত্তা বর্তমান থাকে, তাকেই বলা হচ্ছে তোমার কি, অণু। তাকেই বলা হচ্ছে তোমার কি, অণু, তাকে বলে অণু। আর উল্টো দিকে আমি পরমাণু কার পাওয়া যায় বললাম, কেবলমাত্র মৌলিক পদার্থের পাওয়া যায়। শুধু পদার্থের লিখলে তো হবে না, মৌলিক পদার্থ, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম অংশ যার মধ্যে ওই পদার্থের সব গুণ এবং ধর্ম বর্তমান এবং যার রাসায়নিক, আমি আসছি রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে তাকে বলে। তাহলে এবার তোমার বাড়ির কাজ একটা থাকবে, অণু এবং পরমাণুর পার্থক্য কি করবে, এটা খাতায় যে ক্ষেত্রে লিখবে, তাহলে তোমরা নোট ডাউন করে নাও। প্রথম, অণু এবং পরমাণু, যদিও এগুলো পড়ার কথা না, এগুলো পূর্ব পাঠের আলোচনা। এখন একটা দুটো লেকচার তোমাদেরকে মোটামুটি কন্ডিশনিং এখানে আনার জন্য। তাহলে প্রথম, অণু কাকে বলে, পরমাণু, তাদের পার্থক্য দেখো, পার্থক্য তুমি চোখে দেখতেই পাচ্ছ। প্রথম হচ্ছে ডেফিনেশনের পার্থক্য, তারপরে অণু কার হয়, অণু মৌলিক বা যৌগিক পদার্থের হয়, আর পরমাণু কেবলমাত্র কোন পদার্থের হয়, এলিমেন্টসের ক্ষেত্রে হয়। ঠিক আছে, এবার অণুর কি হয়, স্বাধীন সত্তা। ঠিক আছে, তাহলে সেলফ এক্সিস্টেন্স আছে। আর পরমাণু থাকতেও পারে বা নাও থাকতে পারে, মানে কিছু কিছু পদার্থের অণু আছে যাকে আর ছোট করা যায় না। যেমন সোডিয়াম, মনে করো সাপোজ এটা হচ্ছে সোডিয়ামের অ্যাটম, মানে এটাই অ্যাটম এটাই মলিকিউল, হয় না? এক সময় একই সঙ্গে কোন এক ব্যক্তি, আমার সঙ্গে তোমার দু ধরনের রিলেশন থাকতে পারে। দেখো তুমি মানে আমি এমনি বলছি, ধরো কোনো এক বাড়িতে দুই ভাইয়ের সঙ্গে অন্য এক বাড়ির দুই বোনে বিয়ে হয়েছে। তাহলে দেখো, এই দু নম্বর ব্যক্তি, এই প্রথম ব্যক্তির সন্তানের কি হবে, একদিক থেকে কাকা হয় আর একদিক থেকে আবার মেসমশাই হয়। তাহলে একই ব্যক্তি দু রকম রিলেশন বিলং করতে পারে। তেমনি কোন কোন অণুর ক্ষেত্রে এই অণুটাকে আর ভাঙা যায় না। তাহলে একাধারে সে যেমন অণু, আবার সে পরমাণু। তাহলে যেহেতু সে অণু, যেমন সোডিয়ামের অণু, তাকে আর ছোট করা যায় না, সেই জন্য তার তো স্বাধীন সত্তা থাকতে হবে, কারণ অণুর সংজ্ঞাতে আমরা বলেছিলাম। তাহলে পরমাণু সংজ্ঞাতে আমাদেরকে লিখতে হতো, তাহলে কি স্বাধীন সত্তা থাকতেও পারে, সেলফ এক্সিস্টেন্স থাকতেও পারে বা নাও থাকতে পারে। এই করে সায়েন্স হয় না, সায়েন্সে এটাও হতে পারে ওটাও হতে পারে, এইভাবে বলা যায় না। যা কিছু তোমাকে, সেই জন্য আমি সযত্ন এগুলোতে এড়িয়ে গিয়েছি, লিখেছি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। ন্যাচারালি এবার তোমার মনে হবে যে এটা তো একটা পার্থক্য, যে অণু পরমাণুগুলো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে আর অণু করে না। একদম ভুল কথা। দেখো, অণু যদি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ না করে, তাহলে অণুকে যোগ করেই তো পদার্থ। তাহলে বলবে যে মানে পদার্থটাই রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, এটা কি হয়? আচ্ছা, এইটার জন্য আমি একটা ছোট্ট এক্সপ্লানেশন, মানে একটা ছোট্ট গল্পের মতো বলছি। একদিন তুমি ট্রেনে ট্রাভেল করছো, তোমার পকেটে, তোমার ওয়ালেটে একটা 2000 টাকার নোট আছে। হঠাৎ করে তোমার কাছে একজন চাওয়ালা উঠেছে, তুমি এক কাপ চা খেতে চাও, 5 টাকা দাও। তুমি তাকে 2000 টাকা দিয়ে বললো, দাদা এক কাপ চা দিই, সে দেবে না, বলবে যে দাদা খুচরো নেই, হবে না। তাহলে তোমার পক্ষে পারচেজ করা সম্ভব হলো না। অন্য আরেকদিন তুমি আর একদিন উঠেছো, তোমার ওয়ালেটে 2000 টাকাই আছে, কিন্তু বিভিন্ন রকম কয়েন্স টয়েন্স, ছোট নোট ইত্যাদি মিলিয়ে 2000 টাকা আছে। সেদিন কিন্তু তুমি 5 টাকা দিয়ে, তারপর টাকা থাকলেই তোমার পারচেজ করা যায় না। পদার্থ মানেই সে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না। পদার্থটা
ভেঙে অণু, অণু ভেঙে পরমাণু যখন হবে সেটা। আমি আর একটা এক্সাম্পল বলছি, দেখবে তোমাদের গ্রামগঞ্জের রাস্তায় আবেশে বোর্ড দেওয়া থাকে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, অর্থাৎ প্রধানমন্ত্রীর দপ্তর থেকে টাকা আসছে। তাহলে তুমি কি ভাবছো যে তোমাদের প্রধানমন্ত্রী তিনি ছাতা খুলে এই রাস্তাটা বানাচ্ছেন? না না না, এটা একটা সিস্টেম আছে। প্রধানমন্ত্রী থেকে এলো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী থেকে এলো বিভিন্ন জেলায় ডিএম সাহেব যারা আছেন তাদের কাছে, তারা আবার ওই পঞ্চায়েত সমিতিকে দিল, পঞ্চায়েত সমিতি থেকে পঞ্চায়েতকে দিল, পঞ্চায়েত আবার কোনো ঠিকাদারকে দিল। তারপর আলটিমেটলি কেন্দ্রের টাকা মানে সেন্ট্রাল গভর্নমেন্টের টাকাটা এক্সিকিউশন হচ্ছে থ্রু কোন একজন কন্ডাক্টর। তা এইরকমই পদার্থটাই বিক্রিয়া করছে ইন দা ফর্ম অফ পরমাণু। তাহলে এর মধ্যেই ওর যেন নিহিত আছে, মানে এর ইনস্ট্রাকশন ওর মধ্যে আছে। সুতরাং তো কেউ যদি বলো যে যে পরমাণু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে আর অণু করে না, সেটা সম্পূর্ণ ভুল হবে। তাহলে এটা বলা যাবে না, এটা যাবে না। এটা প্রত্যক্ষভাবে করে, এটা পরোক্ষভাবে করে। তাহলে তোমাকে এই ক্ষেত্রে এই পয়েন্টটা লিখলে হবে না। তাহলে প্রথম ডেফিনেশন লিখলে, দু নম্বর পার্থক্য দেখো, এইটা হচ্ছে মৌলিক বা যৌগিক, অণুটা মৌলিক বা যৌগিক দুই পদার্থের ক্ষেত্রেই হতে পারে, পরমাণু কেবলমাত্র মৌলিক পদার্থের জন্য হয়। তারপর আমরা কি বলেছিলাম যে এটা স্বাধীন সত্তা থাকবে, রিয়েল এক্সিস্টেন্সের মধ্যে থাকবে, আর এইটা মে অর মে নট, স্বাধীন সত্তা থাকতেও পারে নাও থাকতে পারে। ঠিক আছে, এইগুলো। আর এর সংখ্যা অসংখ্য, আর এর কিন্তু লিমিটেড। মাত্র আজকের দিনে 118টা মৌল আবিষ্কার হয়েছে। তাহলে 118টা মৌলের জন্য 118 ধরনের পরমাণু টাইপ, মানে হাইড্রোজেন এক ধরন, অক্সিজেন এক ধরন, নাইট্রোজেন এক ধরন, ক্লোরিন এক ধরন, কার্বন এক ধরন, এরকম বলতে চাইছি। তাহলে 118টা মৌল আছে, সুতরাং 118 ধরনের মৌল মানে 118 ধরনের অ্যাটম আছে। ঠিক আছে, তাহলে এই গেল অণু পরমাণুর পার্থক্য। এখন আমাদেরকে প্রথম এই পরমাণু সম্পর্কে কে বলেছিলেন, ধারণা কে দিয়েছিলেন? বিজ্ঞানী জন ডাল্টন। সেই জন্যই তাকে পরমাণুবাদের জনক বলা হয়। তাহলে যেমন তোমাকে আমি বলি যে ধরো একটা চেয়ার, একটা চেয়ারকে দেখিয়ে, এই চেয়ার বা এটা হলো একটা পেন, এটা কি? এটা পেন। কে বলেছে তোমাকে? কে বলেছে বলো তো? এই পেন পেন কে বলেছে? পেনটা যে আবিষ্কার করেছে, এই পৃথিবীর আগে হয়তো অন্য একটা পৃথিবী ছিল, তখন যে এটাকে পেন বলা হতো তার কোনো গ্যারান্টি আছে না। বেসিক্যালি ইট ইজ এ রাইটিং ইনস্ট্রুমেন্ট। যিনি এটাকে ইনভেন্ট করেছেন তার মুখ দিয়ে কোনোভাবে বেরিয়ে গেছে। এটাকে যে এই পৃথিবী ধ্বংস হয়ে গেলে পরের পৃথিবীতে এটাকে যে পেন বলবেন তার কোনো গ্যারান্টি আছে? তার নেই। তাহলে তেমনি পরমাণু, অ্যাটম, এই কথাটা সর্বপ্রথম প্রবর্তন করেন বিজ্ঞানী জন ডাল্টন। তাহলে তিনি যখন অ্যাটমের কনসেপ্টটা দিলেন, তখন অন্যান্য বিজ্ঞানীরা জানতে চাইলো যে আপনি বলুন হোয়াট ইজ অ্যাটম, আমরাও বলবো, আমরাও দেখতে চাইবো। তখন উনি পস্টুলেটস, পস্টুলেটস মানে যার বাস্তব কোনো নেই, ভিত্তি নেই, কিন্তু যেমন ধরো তুমি তোমার চোখের সামনে চতুষ্পদ প্রাণী অনেক রকমের দেখতে পাও। দেখো ছাগল, দেখো ভেড়া, দেখো গরু, দেখো মহিষ, দেখো। কিন্তু যখন একদম ছোট অবস্থায় থাকে ছাগল, একটা ছাগলের বাচ্চা, একটা ভেড়ার বাচ্চা, তুমি কি কখনো ভুল করে ছাগলকে ভেড়া আর ভেড়াকে ছাগল বলো না? অথচ তাদের ফিজিক বা বাহ্যিক দিক থেকে অনেকটাই মিল আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ভেড়া ভেড়ার বৈশিষ্ট্য বহন করে, ছাগল ছাগলের বৈশিষ্ট্য বহন করে। তাহলে এইটা কেন? জীবিকার তাগিদে অনেক মানুষ দেখবে বানর সেজে ঘুরে বেড়ায়, তাহলে তার বাইরের রূপটা বহুরূপী কথা বলছি। তাহলে সেই বহুরূপে কি তুমি বানর বলবে, যদিও তার বাহ্যিকটা বানর? তা নয়, আসলে সেই রকম। তাহলে পরমাণু ব্যাপারটা কি? তাহলে বিজ্ঞানী জন ডাল্টন পরমাণু সম্পর্কে কি বললেন, পরমাণু কারা? তো তার সম্পর্কে 5টা স্বীকার্য আছে। কি কি বলেছিলেন? পরমাণুবাদের স্বীকার্য, এগুলো সব আগেই পড়েছ, আমি রিক্যাপিচুলেশন পাঠে যাচ্ছি। এক, তাহলে প্রথম দেখতে পেলে যে পরমাণু শুধুমাত্র মৌলিক পদার্থের হয়, যৌগিক পদার্থের নয়। ডাল্টনের সময় আসেনি, কিন্তু আমরা তার মডিফাইড রূপটা বলছি। মৌলিক পদার্থ বা মৌল
মৌলিক পদার্থ, মৌলিক পদার্থ অসংখ্য, অসংখ্য অতি ক্ষুদ্র, অতি ক্ষুদ্র নিরেট অবিভাজ্য, অবিভাজ্য গোলকাকার, গোলকাকার কণার সমন্বয়ে গঠিত। দেখো এগুলো সব এক একটা বৈশিষ্ট্য। অতি ক্ষুদ্র, টাইনি, নিরেট মানে যেটা ফাঁপা নয়, হলো নয়, সলিড। অবিভাজ্য, আনব্রেকেবল এন্ড স্ফেরিক্যাল মানে একদম ছোট্ট ছোট্ট এইরকম ধরনের কণা। মানে ফুটবল হচ্ছে ফাঁপা, হলো, কিন্তু এটা হচ্ছে সলিড। ঠিক আছে। 2 নম্বর, একই পদার্থে, 2 নম্বর, একই পদার্থে, একই পদার্থে বিভিন্ন, বিভিন্ন পরমাণু গুলির ভর ও ধর্ম এক। এটা মানে কি? ধরো এই যত অক্সিজেন অ্যাটম আছে, দেখতে পাবো, দেখো প্রত্যেকের মাস এন্ড প্রপার্টি সেম। ঠিক আছে। একই পদার্থের বিভিন্ন পরমাণুগুলোর ভর ও ধর্ম এক। ভিন্ন ভিন্ন পদার্থে, আলাদা আলাদা পদার্থে, দেখো এই দুটো মাস এন্ড প্রপার্টি, এইগুলো হচ্ছে আলাদা আলাদা। ভিন্ন, 3 নম্বর পয়েন্ট হচ্ছে ভিন্ন ভিন্ন পদার্থে, ভিন্ন ভিন্ন পদার্থে ভর ও ধর্ম ভিন্ন ভিন্ন ভিন্ন। 4 নম্বর, রাসায়নিক বিক্রিয়া দ্বারা, রাসায়নিক, রাসায়নিক বিক্রিয়া দ্বারা, বিক্রিয়া দ্বারা পরমাণু, পরমাণু সৃষ্টি বা ধ্বংস করা যায় না। আর 5 নাম্বার, এটাই, এইখান থেকে অ্যাকচুয়ালি আমাদের কেমিস্ট্রি শুরু। বিভিন্ন, বিভিন্ন মৌলিক পরমাণুগুলি, পরমাণুগুলি সর্বদা পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার সরল অনুপাতে, অনুপাতে যুক্ত হয়। দেখ লাস্ট কি বলেছিলাম যে মৌলিক পদার্থ অসংখ্য অতি ক্ষুদ্র, টাইনি, সলিড, আনব্রেকেবল এন্ড স্ফেরিক্যাল। একই পদার্থের মানে কোনো একটা পার্টিকুলার এলিমেন্টে যত পরমাণু আছে প্রত্যেকের মাস এন্ড প্রপার্টি এক। আলাদা আলাদা পরমাণু, এদের ভিন্ন ভিন্ন হয়, মাস এন্ড প্রপার্টি আলাদা। এই কেমিক্যাল রিঅ্যাকশন দিয়ে এটাকে অ্যাটমকে ডিস্ট্রয় বা ক্রিয়েট করা যায় না। যদিও আজকাল এগুলো সব আলাদা আলাদা হয়ে গেছে, এগুলো সব প্রায় ভুল প্রমাণিত হয়েছে। লাস্ট কথাটা এইটা থেকে আমাদের অ্যাকচুয়ালি মানে কেমিস্ট্রিতে ঢুকতে হবে। বিভিন্ন মৌলের পরমাণুগুলো পূর্ণ সংখ্যা সরবের কথা, H2O। কেন কি? তাহলে তুমি তো মনে করতে পারো যে দুটো হাইড্রোজেনের জন্য মানে একটা অক্সিজেন যুক্ত হয় দুটো হাইড্রোজেনের সঙ্গে, তাহলে একটা হাইড্রোজেন কত হাফের সঙ্গে হতে হতো, কিন্তু হাফ তো করা যাবে না।
কেন করা যাবে না বলো তো? এই দেখো এইখানেই বলে দিয়েছে যে অবিভাজ্য, এটাকে অর্ধেক করা যায় না। তাহলে যখনই যোগ হবে এটা একটা ম্যাক্সিমাম 1:1 কি 1:2 কি 2:3 কি 3:4 এইরকম অনুপাতে যোগ হবে। তাহলে এইভাবে অ্যাটমস গুলো যখন নিজেদের মধ্যে যুক্ত হয় তখন কিছু রুল মেনে চলে। এই রুলগুলোকে বলা হয় লস অফ কেমিক্যাল কম্বিনেশন। আজকে এ পর্যন্ত থাকবে। আমাদের পরের দিন আমরা এইখান থেকে শুরু করব লস অফ কেমিক্যাল কম্বিনেশন, সেটাই অ্যাকচুয়ালি 11 এর নতুন পড়া।